যখন কেউ অন্য কারোর জন্য আপনাকে ছেড়ে চলে যায় না, তখন কষ্ট শুধু মনে হয় না, সে আপনার নিজের চোখে আপনাকে ছোট করে দেয়। আর সেই মুহূর্তে মন শুধু একটা কথাই চায়, যেভাবেই হোক সে যেন ফিরে আসে। কিন্তু সত্যি এটাই যে আপনি তাকে ধরার জন্য যত বেশি দৌড়াবেন, সে আপনার থেকে তত দূরে সরে যাবে। এই কারণেই আজকের এই ভিডিও আপনাকে ফিরে পাওয়ার ভিক্ষে করা শেখাবে না। আজ এই ভিডিও আপনাকে সেই উপায়গুলো দেবে যাতে আপনার অভাব নিজে থেকেই কাজ করতে শুরু করবে। আজ আপনি এমন 7টি কাজ জানতে পারবেন যা আপনাকে ভেতর থেকে সামলে নেবে এবং সামনের মানুষটির মনে এই প্রশ্ন জাগিয়ে তুলবে, আমি কি হারিয়ে ফেললাম। তাই এই ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ এই 7টি পয়েন্ট আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে হারিয়ে মানুষ নিজেকে ক্ষমা করতে পারে না। তো চলুন শুরু করা যাক প্রথম পয়েন্ট। পয়েন্ট 1, আগে নিজের প্রয়োজনীয়তা বন্ধ করুন, তারপর আপনার কদর শুরু হবে। দেখুন, প্রথমেই একটা কথা পরিষ্কার বুঝে নিন, যখন সামনের মানুষটি চলে যায় তখন কষ্ট শুরু হৃদয়ে হয় না, সেই কষ্ট আপনার ভেতরে একটি অভ্যাস তৈরি করে দেয়। আর সেই অভ্যাসটি কি? বারবার কিছু না কিছু পাওয়ার আশা করা, একটু মনোযোগ, একটা উত্তর বা সামান্য একটু আশ্রয়। শুধু একটা মেসেজ যদি সে লিখে দেয় যে ঠিক আছি, আর সত্যি বলতে কি, এটা পড়ার সাথে সাথেই মনে হয় যে যাক, অন্তত শ্বাস তো নিতে পারছি। কিন্তু এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে ফেলে, কারণ সেই মানুষটির সামনে আপনার কষ্ট প্রকাশ পায় না, বরং আপনার প্রয়োজন বা আপনার অসহায়ত্ব প্রকাশ পেয়ে যায়। আর যে মানুষটি দূরে সরে গেছে, সে আপনার আবেগ পড়ে না, সে আপনার অবস্থা পড়ে নেয়। এখন একটা কথা ভেবে দেখুন, যদি কেউ পরিষ্কার দেখতে পায় যে আপনি তাকে ছাড়া একদম অচল হয়ে পড়েছেন, তবে তার মনে কি প্রভাব পড়বে? সে ধরে নেয় যে আপনি সেখানেই পড়ে আছেন, সে ধরে নেয় যে আপনি অপেক্ষা করছেন, সে ধরে নেয় যে আপনি নিজেকে সামলাতে পারবেন না। আর যখন কারো মনে এই বিশ্বাস জন্মে যায়, তখন তার ফিরে আসার কোনো তাড়া থাকে না। সে নিশ্চিন্তে ভাবে, এখন না হোক, পরে দেখে নেব। এখানে একটা খুব জরুরি কথা বুঝুন, ভালোবাসা থাকা ভুল নয়, অস্থিরতা হওয়াও ভুল নয়। ভুল তখন হয় যখন অস্থিরতা আপনার সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। কারণ তখন আপনার দিন কিভাবে চলে? সকালে ঘুম থেকে উঠেই হাতে ফোন, দিনের মাঝে বারবার হাতে ফোন, আর রাতে ঘুমানোর আগে সেই একই প্রত্যাশা। বাইরে থেকে দেখলে মনে হবে সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে আপনি নিজেকে ধীরে ধীরে শেষ করে ফেলছেন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, যদি কারো চলে যাওয়ার পর আপনার মন প্রতিটা ঘন্টা তার চারপাশেই ঘুরপাক খায়, তবে আপনার জীবন কার হাতে? অবশ্যই তার হাতে, যে আপনাকে ছেড়ে চলে গেছে। আর এই বিষয়টিই আপনার মূল্য কমিয়ে দেয়। তাই এই প্রথম পয়েন্টের মানে খুব সোজাসাপটা, মনকে পাথর করবেন না, আবেগ চেপে রাখবেন না, শুধু নিজের প্রয়োজন বা অসহায়ত্বকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন। এখন এটা কিভাবে হবে? খুব সহজ একটা উপায় আছে। যখনই মন বলবে একটা মেসেজ করে দিই, শুধু একটু জিজ্ঞেস করি বা সব পরিষ্কার করি, ঠিক সেই মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন, এই পদক্ষেপটি কি সম্মান থেকে নেওয়া হচ্ছে নাকি অস্থিরতা থেকে? যদি অস্থিরতা হয়, তবে থেমে যান, কারণ অস্থির হয়ে করা মেসেজ সামনের মানুষকে কাছে টানে না, বরং আপনাকে আরও ছোট করে দেয়। আর শুনুন, এটা কাউকে নিচু দেখানোর উপায় নয়, এটা কারো ওপর প্রতিশোধ নেওয়ার কথা নয়, এটা কেবল নিজের সম্মান বাঁচানোর একটা বোধ। আপনার ভালোবাসা প্রয়োজন, এটা একদম ঠিক, কিন্তু যদি সামনের মানুষকে নিজের অভাব অনুভব করাতে হয়, তবে সবার আগে তাকে এটা দেখানো বন্ধ করতে হবে যে আপনি তাকে ছাড়া চলতে পারছেন না। কারণ যেদিন আপনি ভেতর থেকে নিজেকে সামলে নেবেন, সেদিন সামনের মানুষটি প্রথমবার থেমে ভাববে, এ এখন আর আগের মতো নেই কেন? আর ঠিক এখান থেকেই আপনার কদর শুরু হয়। তাই আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, কাউকে দেখানোর জন্য নয়, নিজের জন্য। মনোযোগের ক্ষুধা পুষবেন না, উত্তরের টুকরোতে বেঁচে থাকবেন না, এবং নিজের শান্তি কারো মেজাজের ওপর ছেড়ে দেবেন না। কারণ যেদিন আপনি নিজের এই প্রয়োজনীয়তা বন্ধ করে দেবেন, সেদিন থেকে আপনার কদর নিজে থেকেই বাড়তে শুরু করবে। তো চলুন এবার পরের পয়েন্টে যাওয়া যাক, যেখানে শিখব নিজের উপস্থিতি কমিয়ে সামনের মানুষের ভেতরে সেই অভাব কিভাবে জাগিয়ে তুলতে হয়, যা তাকে অস্থির করে দেয়। পয়েন্ট 2, নিজের উপস্থিতি বাঁচিয়ে রাখুন, খরচ করবেন না। দেখুন, এবার এই কথাটা খুব মন দিয়ে বুঝে নিন। আপনার সবচেয়ে বড় শক্তি কি জানেন? আপনার উপস্থিতি। আর এই উপস্থিতি যখন আপনি বারবার সবসময় সব অবস্থায় বিলিয়ে দিতে থাকেন, তখন ধীরে ধীরে সেই উপস্থিতির গুরুত্ব কমে যায়। এতে কোনো ভুল নেই যে আপনার মন পরিষ্কার, আপনি সময় দিয়েছেন, বুঝিয়েছেন, প্রতিবার উত্তর দিয়েছেন, এসব বাইরে থেকে ভালোবাসা মনে হয়। কিন্তু ভালোবাসা আর মূল্যের মধ্যে তফাৎ আছে, আর এই তফাৎটা অনেকেই বুঝতে পারে না। যে জিনিস সবসময় পাওয়া যায়, মস্তিষ্ক নিজে থেকেই তার কদর কমিয়ে যায়।
এখন ভেবে দেখুন, যদি সামনের মানুষের মনে এই বিশ্বাস হয়ে যায় যে আপনি সবসময় সেখানেই থাকবেন, তবে সে আপনাকে সম্মানের চোখে দেখবে না। সে আপনাকে একটি সুবিধা বা অ্যাসেট হিসেবে দেখতে শুরু করবে। আর সুবিধার কদর কেউ করে না। কদর সবসময় তার হয় যা সীমিত, যার জন্য কিছুটা অপেক্ষা করতে হয়, যার জন্য নিজেকে সামলাতে হয়। এখন সবচেয়ে সাধারণ ভুলটা শুনুন। সামনের মানুষটি একদিন হঠাৎ হয়তো একটা ছোট মেসেজ করল, আর মনের ভেতরের অস্থিরতা বলে উঠল, যাক, অন্তত কথা তো বলছে। তারপর কি হয়? আপনি সাথে সাথে সব উজাড় করে দেন। লম্বা কথা, উত্তরের পর উত্তর, সময়ের পর সময়, আর আপনি আবার ঠিক সেই জায়গাতেই পৌঁছে যান যেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এখন আর নয়। এখন আপনাকে একটা জিনিস শিখতে হবে। আপনাকে গায়েগ হতে হবে না, আপনাকে শুধু কম হতে হবে। আর কম হওয়ার মানে খারাপ হওয়া নয়, কম হওয়ার মানে হলো বুদ্ধিমান হওয়া। কম হওয়ার মানে হলো নিজের উপস্থিতিকে বাঁচানো, নিজের শক্তিকে বাঁচানো এবং নিজের সম্মানকে বাঁচানো। এবার এই লাইনটি মনে রাখুন। উপস্থিতি এমন রাখুন যাতে সেটা অভ্যাস হয়, কিন্তু অধিকার না হয়। কারণ অধিকার হয়ে গেলে সামনের মানুষ আপনাকে নিজের মতো করে চালাতে শুরু করবে। আজ মন চাইল তো কথা বলল, কাল মন চাইল না তো ছেড়ে দিল। আর তারপরও তার পূর্ণ বিশ্বাস থাকে যে আপনি সেখানেই থাকবেন। ঠিক এই বিশ্বাসটাই আপনার দাম কমিয়ে দেয়। আর এই বিশ্বাসটাকেই বদলাতে হয় শান্তভাবে, শালীনভাবে, নিজের মর্যাদার মধ্যে থেকে। আর যদি এই কথাগুলো এখনই আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তবে একটি ছোট কাজ করুন। ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কারণ এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, আপনাকে মজবুত করার জন্য। এখন কম হওয়া কিভাবে করতে হয়? মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, প্রতিবার সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করুন। মেসেজ আসা মাত্রই ছুটে গিয়ে উত্তর দেবেন না। নিজের সুবিধামতো সময়ে উত্তর দিন। শুধু এইটুকু পরিবর্তনও সামনের মানুষকে ভাবতে বাধ্য করে। দ্বিতীয়ত, প্রতিবার নিজেকে ব্যাখ্যা করার অভ্যাস ছেড়ে দিন। যে মানুষ বুঝতে চায় সে একবারেই বুঝে যায়, আর যে শুধু নিজের স্বার্থ নিয়ে চলে সে বারবার বোঝানোর পরেও বদলায় না। তৃতীয়ত, প্রতিবার সময় দেওয়া বন্ধ করুন। সময় বাঁচাতে শিখুন। কারণ সময় মানে শুধু মিনিট নয়, সময় আপনার শক্তি। আর শুনুন, যেদিন আপনার উপস্থিতি সীমিত হয়ে যায় সেদিনই আপনার গুরুত্ব পরিষ্কার ফুটে ওঠে। তখন সামনের মানুষটি প্রথমবার ভাবে যে এ কেন সব সময় পাওয়া যাচ্ছে না, এ আগের মতো নেই কেন, এ কি সত্যিই এগিয়ে গেল? এই প্রশ্নগুলোই আপনার অভাব তৈরি করে। তো মনে রাখবেন, কম হওয়া মানে দূরত্ব তৈরি করা নয়, কম হওয়া মানে সীমা তৈরি করা। আর সীমা সেই মানুষই তৈরি করে যে নিজেকে হারানোর ভয় পায় না এবং নিজেকে বাঁচানোর সাহস রাখে। তাই নিজের উপস্থিতি বাঁচিয়ে রাখুন, খরচ করবেন না। তো চলুন পরের পয়েন্টে যাই, যেখানে বুঝব যে আপনার অভাব দেখানোতে নয়, আপনার দিনলিপি পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়। পয়েন্ট ৩, কাঁদবেন না, শুধু নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। দেখুন, এই তৃতীয় পয়েন্টটি খুব সোজাসাপটা, কিন্তু এই পয়েন্টটি ঠিক করে দেয় যে আপনি নিজেকে সামলে নিয়ে এগিয়ে যাবেন নাকি সেই যন্ত্রণায় প্রতিদিন ভাঙতে থাকবেন। যখন সামনের মানুষটি দূরে চলে যায় বা অন্য কারোর সাথে চলে যায়, তখন ভেতরে একটা তুফান ওঠে। আর সেই তুফান শুধু মনে থাকে না, সেটা আপনার চিন্তাশক্তির ওপরও বসে যায়। সেই মুহূর্তে মন চায় কিছু লিখে ফেলি, কিছু বলে দিই, বা এমন কিছু করি যাতে সামনের মানুষটিও একই কষ্ট অনুভব করে। কিন্তু এখানেই মানুষ ভুল করে ফেলে, কারণ তারা দুঃখকে মনে চেপে না রেখে শব্দের মাধ্যমে উগরে দেয়। এখন মনোযোগ দিয়ে বুঝুন, নিয়ন্ত্রণ হারানো কাকে বলে। তার মানে হলো রাতে হঠাৎ মেসেজ করে দেওয়া, রাগের মাথায় 2 লাইন লিখে দেওয়া, কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করা যে কেন এমন করলে, অথবা ভেঙে পড়ে বলা যে কি অভাব ছিল আমার মধ্যে। আর শুনুন, সেই মুহূর্তে এগুলো করলে কিছুটা আরাম পাওয়া যায়, কিন্তু তারপর একটা জিনিসই থেকে যায়, অনুশোচনা। কারণ যে আপনাকে ছেড়ে গেছে সে আপনার কথার আবেগ বোঝে না, সে শুধু আপনার অবস্থাটা বুঝে নেয়। আর যখন সে পরিষ্কার দেখতে পায় যে আপনি এখনও তাকে ছাড়া টলমল করছেন, তখন তার মনে একটি ভুল বিশ্বাস বসে যায়। সে ভাবে, এ এখনও আমার কথাই ভাবছে, এ এখনও আমার দিকেই ঝুঁকে পড়বে, এ এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। আর ঠিক এই বিশ্বাসটাই তার ফিরে আসার সম্ভাবনাকে রুখে যায়। এখন আমি আপনাকে একদম পরিষ্কার কথা বলছি, আপনাকে কান্না বন্ধ করতে হবে না, আপনাকে দুঃখ মুছে ফেলতেও হবে না। আপনাকে শুধু এইটুকু করতে হবে যাতে দুঃখ আপনার মুখ দিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াতে পারে। মানে মন ভারী থাকলেও কথা যেন সামলে বেরোয়, মানে রাগ থাকলেও আপনার সম্মান যেন সুরক্ষিত থাকে। কারণ সামনের মানুষ আপনাকে সবচেয়ে বেশি কখন পড়ে, যখন আপনি খুব সহজেই ভেসে যান। সে শুধু একটা ছোট মেসেজ করে আর দেখে আপনি ছুটে আসছেন কিনা। সে শুধু একটা লাইন ছুড়ে দেয় আর দেখে আপনি ভেঙে পড়ছেন কিনা। আর যদি আপনি ঠিক সেই মুহূর্তে ভেসে যান, তবে আপনি তাকে জানিয়ে দিলেন যে আপনার মন এখনও তার হাতেই আছে। এখন নিয়ন্ত্রণ দেখানো মানে কি? খুব সহজ। আপনি শান্ত থাকুন, আপনি সোজা থাকুন,
আপনি কম কথা বলুন কিন্তু সঠিক কথা বলুন। সামনের মানুষ যদি জিজ্ঞেস করে কি করছো, তবে উত্তর দিন, কিন্তু ভেঙে পড়ে নয়। শুধু এইটুকু, কাজ করছি, সব ঠিক আছে। তারপর আবার নিজের দুনিয়ায় মন দিন। এটাই নিয়ন্ত্রণ, এটাই আপনার আসল শক্তি, আর এটাই সামনের মানুষের মনকে বিভ্রান্ত করে দেয়। কারণ এখন সে আর বুঝতে পারে না আপনার ভেতরে কি চলছে। আগে সে জানত যে আপনি খুব তাড়াতাড়ি গলে যান, এখন আপনি স্থির। আগে সে জানত আপনি প্রশ্নের জালে আটকে যান, এখন আপনি শান্ত। আর এই স্থিরতা তার মনে ভয় তৈরি করে। ভয় এই যে আপনি সত্যি বদলে গেলেন কিনা। মনে রাখবেন, নিয়ন্ত্রণ দেখানোর জন্য বড় বড় কথার দরকার নেই, শুধু 3টি ছোট নিয়ম। 1. মেসেজ আসা মাত্রই সাথে সাথে উত্তর দেবেন না। 2. আবেগ ভেতরে থাকুক, কিন্তু শব্দ যেন শান্ত থাকে। 3. আপনার জীবন আবার আপনার হাতে ফিরে আসতে হবে। কারণ যেদিন আপনি নিজেকে সামলে নেবেন, সেদিনই সামনের মানুষ ভাববে এ এখন আর আমার কাবু নেই। আর ঠিক এখান থেকেই তার ভেতরে তোলপাড় শুরু হয়। তাই মনে রাখবেন, প্রতিক্রিয়া নয় বরং নিয়ন্ত্রণ, ভেঙে পড়া নয় বরং সামলে নেওয়া। তো চলুন পরের পয়েন্টে যাই, যেখানে শিখব যে নিজের নীরবতাকে এমন শক্তি কিভাবে বানাতে হয় যা সামনের মানুষের মস্তিষ্কে আপনার জন্য জায়গা তৈরি করে দেয়। পয়েন্ট 4. নিজের জীবনকে ভারী বা ব্যস্ত বানান, যাতে আপনার অভাবটাও ভারী মনে হয়। দেখুন, এই চতুর্থ পয়েন্টটি শুনতে সহজ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব খুব গভীর। কারণ অভাব তখনই অনুভব হয় যখন আপনার থাকাটা সামনের মানুষের জীবনে সত্যিই কোনো পার্থক্য তৈরি করত। এখন একটু সততার সাথে ভেবে দেখুন, যদি আপনার উপস্থিতি প্রতি মুহূর্তে সহজলভ্য হয়ে থাকে, আপনি সবসময় দেখা করার জন্য প্রস্তুত থাকেন, প্রতিবার হ্যাঁ বলতে থাকেন, তবে ধীরে ধীরে সামনের মানুষের জন্য আপনি একটি অভ্যাসে পরিণত হন। আর অভ্যাস খুব দ্রুত অধিকারে পরিণত হয়ে যায়। তখন সামনের মানুষটি ধরে নেয় যে আপনি তো সবসময় সেখানেই থাকবেন। আর যে জিনিসের প্রাপ্তি নিশ্চিত হয়ে যায়, তার মূল্য এমনিতেই কমতে থাকে। তাই কথাটি তিক্ত নয়, কথাটি সোজাসাপটা। আপনার জীবন যদি হালকাভাবে চলে, তবে আপনার অভাবটাও হালকা মনে হবে। হালকা জীবন মানে দিনের কোনো কাঠামো নেই, কোনো রুটিন নেই, কোনো লক্ষ্য নেই, আর খালি সময় শুধু সেই মানুষটির স্মৃতি। তখন মন শুধু তাকেই কেন্দ্র করেই ঘুরতে থাকে, প্রত্যাশায়, চিন্তায় আর অস্থিরতায়। আর যখন আপনার পৃথিবী সেই মানুষটির ওপর টিকে থাকে, তখন সামনের জন পরিষ্কার দেখতে পায় যে আপনি এখনও সেখানেই থমকে আছেন। কিন্তু শুনুন, যেদিন আপনার জীবনে ওজন চলে আসবে, সেদিন আপনার অভাব এমনিতেই ভারী হয়ে উঠবে। এখন প্রশ্ন হল, ওজন আসবে কিভাবে? খুব সহজ ভাষায় বুঝুন, ওজন আসে 4টি জিনিস থেকে। 1. কাজ। এমন কাজ যা আপনার দিনকে একটি দিশা দেয়। কাজ মানে লোক দেখানো কিছু নয়, কাজ হলো তা যা আপনাকে প্রতিদিন সামান্য হলেও এগিয়ে নেয়। 2. রুটিন। কারণ রুটিন মনকে সামলাতে শেখায়। সকালে নিজের জন্য কিছুটা সময় আর নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া নিশ্চিত করা। সকালটা যখন মজবুত হয়, মন তখন এমনিতেই শক্তিশালী হয়ে যায়। 3. লক্ষ্য। লক্ষ্য মানে দুনিয়াকে দেখানো নয়, লক্ষ্য মানে নিজেকে ওপরে তোলা। যখন আপনি কোনো নির্দিষ্ট দিকে চলতে শুরু করেন, তখন আপনার মন আপনাকে আর পিছন দিকে টানে না। 4. আত্মসম্মান। এটি সবচেয়ে বড় ওজন, কারণ আত্মসম্মান আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি কারো বিকল্প বা অপশন নন। আপনার অস্তিত্ব কারো সুবিধা অনুযায়ী ব্যবহারের বস্তু নয়। একবার ভাবুন, সামনের মানুষটি যখন আপনাকে ছেড়ে গিয়েছিল, তখন সে আপনাকে খুব সহজ ভেবে নিয়েছিল। কিন্তু কিছুদিন পর যদি সে দেখে যে আপনার জীবন এগিয়ে চলেছে, আপনার দিনগুলো ব্যস্ততায় ভরা, চেহারায় শান্তি আর কথায় স্থিরতা আছে, তখন তার ভেতরে একটা কথা নাড়া দেয়। সে ভাবে, এ তো আর আগের মতো নেই, এ তো সত্যি সত্যি অনেক দূরে এগিয়ে গেছে। আমি কি ভুল মানুষটিকে হারিয়ে ফেললাম? এটাই হলো আসল প্রভাব। অভাব দেখিয়ে তৈরি করা যায় না, অভাব তৈরি হয় যাপনের মাধ্যমে। আর যদি এই পয়েন্টটি আপনার হৃদয়ে গেঁথে যায়, তবে একটা কাজ করুন, এই ভিডিওটি সেই মানুষটির সাথে শেয়ার করে দিন যে আজ নিজেকে দুর্বল অনুভব করছে। কারণ অনেক সময় একটি সঠিক কথা কাউকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে দেয়। তো মনে রাখবেন, আপনার অভাব তখনই ভারী লাগবে যখন আপনার লাইফ ভারী হবে। তো চলুন এবার পরের পয়েন্টে যাই, যেখানে বুঝব যে নিজেকে প্রমাণ করা নয়, নিজেকে ওপরে তোলা কেন জরুরি। পয়েন্ট 5. মনোযোগ আকর্ষণ করতে পোস্ট নয়, প্রগতি চাই। দেখুন, এই পঞ্চম পয়েন্টটি খুব জরুরি, কারণ এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে। সামনের জন দূরে চলে গেল বা অন্য কারো দিকে চলে গেল, তখন মন বলে এমন কিছু করি যাতে সে দেখে, এমন কিছু পোস্ট করি যাতে তার মনে পড়ে। আর তারপর মানুষ কি করে? পোস্ট করতে শুরু করে, খুশি থাকার চেষ্টা, ঘোড়ার ছবি, হাসি মুখ, আর নিচে একটি লাইন যেন সব কিছু দারুণ চলছে। এখন শুনুন, ভুল এটা নয় যে আপনি খুশি, ভুল হলো আপনি খুশি দেখাচ্ছেন শুধু এই কারণে যাতে সামনের জন দেখে।
কারণ যখন আপনি কাউকে দেখানোর জন্য খুশি সাজেন, সেই খুশি আর আসল থাকে না, সেটি তখন শুধু একটি চেষ্টা হয়ে যায় এবং সামনের জন ভেতর থেকে ধরে ফেলে যে এটি আসলে খুশি নয়, বরং মনোযোগ পাওয়ার চেষ্টা। আর মন দিয়ে শুনুন, সামনের জন আপনার চেষ্টা দেখে ফিরে আসে না, সে শুধু এতটুকু ভাবে যে এখনও আমার রেশ কাটেনি ওর উপর থেকে, এখনও আমার কথা ভাবছে। আর এই জিনিসটি আপনার দাম কমিয়ে দেয়। তাই এখানে আপনার জয় পোস্টে নয়, আপনার জয় প্রগতিতে। কারণ পোস্ট শুধু দেখা যায়, কিন্তু প্রগতি প্রভাব ফেলে। এখন প্রগতির মানে বুঝুন। প্রগতি মানে দুনিয়াকে প্রমাণ করা নয়, প্রগতি মানে হলো আপনি সত্যি সত্যি এগিয়ে গেছেন। অর্থাৎ আপনার ঘুম ঠিক হয়ে গেছে, আপনার সকালে ওঠা সঠিক হয়ে গেছে, আপনার শরীর মজবুত হয়েছে, আপনার কাজের উন্নতি হয়েছে, আপনার চেহারায় অস্থিরতা কমেছে এবং কণ্ঠে গাম্ভীর্য এসেছে। এই বিষয়গুলো স্টোরি থেকে দেখা যায় না, এগুলো আপনার চাল চলন থেকে দেখা যায়, আপনার চোখ দিয়ে দেখা যায়, আপনার শান্ত উপস্থিতি দিয়ে দেখা যায়। আর এটাই সেই কথা যা সামনের মানুষটিকে নাড়িয়ে দেয়। সে তখন বিচলিত হয় না যখন আপনি দেখান যে আপনি খুশি, সে তখন বিচলিত হয় যখন তার মনে হয় যে আপনি সত্যি সত্যিই বদলে গেছেন। কারণ লোক দেখানো ভান কয়েকদিন চলে, কিন্তু আসল পরিবর্তন সরাসরি ভেতরে গিয়ে আঘাত করে। তো এখন আপনাকে কি করতে হবে? খুব সহজ, দেখানো বন্ধ করুন এবং হওয়া শুরু করুন। কম বলুন কিন্তু মজবুত হন, কম দেখান কিন্তু এগিয়ে চলুন। আর মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় জবাব হলো আপনার প্রগতি। তো চলুন এবার পরের পয়েন্টে যাই, যেখানে বুঝব যে সামনের জন যখন আবার কথা বলবে, তখন পুরনো অভ্যেসে ফিরে না গিয়ে শান্ত এবং সোজাসুজি থাকা কেন জরুরি। পয়েন্ট 6, যখন সে কথা বলবে তখন পুরনো অভ্যাস হবেন না। দেখুন, এই ষষ্ঠ পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বেশিরভাগ মানুষ নিজের সব পরিশ্রম এক মুহূর্তেই দুর্বল করে ফেলে। এতদিন ধরে রাখা শান্তি, সংযম, নিয়ন্ত্রণ সব কিছু ঠিকঠাক চলছিল, আর হঠাৎ করে একটি ছোট্ট মেসেজ চলে এলো, স্রেফ এক লাইনের, কেমন আছো বা কি চলছে। আর সত্যি বলুন, সেই এক লাইনের পর যে তোলপাড় শুরু হয় তা ভেতর থেকে নাড়িয়ে দেয়। হৃদয় বলে দেখো কথা বলছে, মন বলে হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল হয়। একটি মেসেজ এলো আর আপনি সব কিছু আবার ফিরিয়ে দিলেন। সেই গলে যাওয়া, সেই লম্বা জবাব, সেই দ্রুত উপলব্ধ হওয়া এবং আবারও সেই পুরনো অভ্যাস। এখন মন দিয়ে শুনুন, সামনের জন যখন আবার কথা বলে, তখন প্রতিবার তার মানে ফিরে আসা হয় না। অনেক সময় সে শুধু পরীক্ষা করতে আসে যে আপনি এখনও সেখানেই থমকে আছেন কিনা, আপনি এখনও আগের মতোই সহজ কিনা, আপনি এখনও একইভাবে সাথে সাথে গলে যান কিনা। আর যদি আপনি প্রথম কথাতেই নিজের পুরো হৃদয় খুলে ধরেন, নিজের পুরো সময় দিয়ে দেন, তবে তার মনে একটি কথা গেঁথে যায়, এ তো এখনও আমার প্রভাবের মধ্যেই আছে। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে না রুক্ষ হতে হবে, না খোঁটা দিতে হবে, আর না আবেগে ভেসে যেতে হবে। আপনাকে শুধু শান্ত থাকতে হবে এবং সোজাসুজি থাকতে হবে। কারণ আসল শক্তি সেখানেই থাকে যেখানে মানুষ খুশির মুহূর্তেও ভারসাম্য বজায় রাখে, যেখানে কথা হয় কিন্তু নিজেকে হারিয়ে নয়। কারণ আসল শক্তি সেখানেই থাকে যেখানে মানুষ খুশির মধ্যেও ভারসাম্য বজায় রাখে, যেখানে কথাবার্তা হয় কিন্তু নিজেকে হারিয়ে না ফেলে। এবার একটি উদাহরণ বুঝুন। যদি সামনের জন লেখে কেমন আছো, তবে জবাব এমন হওয়া উচিত নয়, আমি খুব অশান্তিতে ছিলাম, এতদিন কোথায় ছিলে, কেন মনে পড়ল না। কারণ এসব শুনে সামনের জনের দয়া হয় না, বরং সামনের জন শক্তি পায়। জবাব এমন হওয়া উচিত যা হালকা কিন্তু সম্মানজনক, যেমন আমি ঠিক আছি অথবা সব ঠিকঠাক চলছে। ব্যাস, এরপর আপনি আপনার দুনিয়ায় ব্যস্ত হয়ে যান। এটাই সেই জিনিস যা সামনের জনকে ভাবতে বাধ্য করে। কথাবার্তা বলা ভুল নয়, জবাব দেওয়া ভুল নয়, ভুল তখন হয় যখন আপনি আপনার সীমা মুছে ফেলেন। তাই জবাব দিন, কিন্তু নিজের সময়ে। কথা বলুন, কিন্তু প্রয়োজনের বেশি নয়। হৃদয়ে খুশি রাখুন, কিন্তু পদক্ষেপে ভারসাম্য বজায় রাখুন। কারণ আপনাকে এটা অনুভব করাতে হবে যে এখন আপনাকে পাওয়া আগের মতো সহজ নয়। তো চলুন এবার শেষ পয়েন্টে যাই, যেখানে কথা হবে সেই একটি জিনিসের যা সামনের জনের মনে আপনার অভাবকে একটি বাধ্যবাধকতায় পরিণত করে দেয়। পয়েন্ট 7, শেষে নিজের মান এমন পর্যায়ে নিয়ে যান যে সে নিজেই ভয় পেয়ে যায়। দেখুন, এটা শেষ পয়েন্ট, এবং আমি সত্যি বলতে এটাই সেই পয়েন্ট যা বুড়ো গল্পের ফয়সালা করে দেয়। কারণ আগের পয়েন্টগুলোতে আপনি নিজেকে সামলেছেন, নিজের অস্তিত্ব বাঁচিয়েছেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখেছেন এবং নিজের জীবনে ওজনও দিয়েছেন। কিন্তু এখন যে কাজটি বাকি থাকে তা সবচেয়ে শান্ত এবং সবচেয়ে বিপজ্জনক কাজ। এখন আপনাকে এমন এক স্তর তৈরি করতে হবে যে সামনের জন নিজে ভেতর থেকে ভয় পেয়ে যায়। ভয় কিসের?
এই ভয় যে আপনি তার হাতের বাইরে চলে যাচ্ছেন, এই ভয় যে এখন আপনি আর কারো ওপর নির্ভর করছেন না, এখন আপনি নিজের পায়ে দাঁড়িয়ে গেছেন। আর শুনুন, এটাই হলো আসল অভাব। সত্যিকারের অভাব তখন তৈরি হয় না যখন আপনি কাঁদেন, সত্যিকারের অভাব তখন তৈরি হয় না যখন আপনি কাউকে বোঝান, সত্যিকারের অভাব তখন তৈরি হয় যখন সামনের জন দেখে যে আপনি তাকে ছাড়াও ঠিক আছেন, এবং শুধু ঠিকই নন, আপনি আরও উন্নত হয়েছেন। এবার এই কথাটা ভালো করে ধরুন। অনেকে ভাবে তাকে ফিরিয়ে আনার জন্য আমি কি করব, কিন্তু সত্যি এই যে তাকে ফিরিয়ে আনার জন্য আপনাকে কিছু করতে হবে না। আপনাকে নিজেকে এতটাই মজবুত বানাতে হবে যে তার মন নিজেই ফিরে আসার জন্য আকুল হয়। কারণ যেদিন আপনি টানাটানি বন্ধ করে দেন, সেদিন সামনের জনের ভেতরে একটি শূন্যতা শুরু হয়। আর সেই শূন্যতার মাঝে একটি প্রশ্ন জাগে, এ এখন এত শান্ত কেন? এ এখন আমাকে মানাতে কেন আসছে না? এ এখন আমার দিকে তাকাচ্ছে কেন? আর এই প্রশ্নই ধীরে ধীরে ভয়ে বদলে যায়। ভয় এই যে কোথাও আপনি সত্যি সত্যি বেরিয়ে গেলেন না তো, তাহলে ফিরে আসার দরজা বন্ধ হয়ে যাবে। এখন এই স্তর তৈরি হয় কিভাবে? খুব সহজভাবে আপনি নিজের ভেতর থেকে 3টি জিনিস ঠিক করে নিন, আর তারপর দেখুন সামনের জনের মন কেমন কেঁপে ওঠে। প্রথম জিনিস, এখন আপনার খুশি কোনো মানুষের মেসেজের ওপর টিকে থাকবে না। মেসেজ আসলে ঠিক আছে, না আসলে আরও ঠিক, কারণ এখন আপনার দিন চলবে আপনার নিয়মে। দ্বিতীয় জিনিস, এখন আপনার শান্তি কারো উপস্থিতির মুখাপেক্ষী হবে না। আগে কি হতো, সে পাশে থাকলে মন ঠিক, সে দূরে থাকলে মন ভেঙে যেত। এখন আর তেমন নয়, এখন মনের ভারসাম্য আপনার নিজের ভেতরে থাকবে। তৃতীয় জিনিস, এখন আপনার আত্মসম্মান আপনার অভ্যাসে পরিণত হবে। মানে আপনি কোনো অবস্থাতেই নিজেকে হালকা করবেন না, না ভিক্ষা, না অভিযোগ, না খোঁটা, না লোক দেখানো ভান, শুধু সরাসরি কথা এবং শান্ত চলন। এবারের প্রভাব কি হয় জানেন? সামনের জন আপনাকে পড়ে উঠতে পারে না, কারণ আগে সে জানত আপনি কোন কথায় ভেঙে পড়েন, আগে সে জানত আপনি কোন কথায় গলে যান, আগে সে জানত আপনি কিভাবে আবার তার দিকে টেনে চলে আসেন। কিন্তু এখন সে কিছুই বুঝতে পারে না। আর যে মানুষ আপনার চলন বুঝতে পারে না, সেই মানুষের ভেতরে ভয় জন্মায়, কারণ এখন তার মনে হয় এ আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এ এখন আর কাউকে ধরে চলছে না, এ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আর শুনুন, এই ভয়ই মানুষকে আবার ফিরে আসতে বাধ্য করে, কারণ মানুষের সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন সে অনুভব করে যে যে জিনিসটা তার ছিল তা এখন আর তার নেই। এখন মনে রাখবেন, এই পয়েন্ট কাউকে ভয় দেখানোর জন্য নয়, এই পয়েন্ট আপনাকে উপরে তোলার জন্য। কারণ যেদিন আপনি ভেতর থেকে মজবুত হয়ে যান, সেদিনই আপনার অভাব একটি বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়। আর এখন আমি আপনাকে শেষ লাইনটি দিচ্ছি, যা শুধু মনে বসিয়ে নিন। আপনাকে তাকে টানতে হবে না, আপনাকে এতটাই স্থির হতে হবে যে সে নিজে টেনে চলে আসে। দেখুন, এবার কথাটি একেবারে শেষে খুব পরিষ্কার শব্দে বুঝে নিন। এই পৃথিবীতে কোনো মানুষ কারো কান্নায় ফিরে আসে না, কোনো মানুষ কারো বোঝানোতে ফিরে আসে না। মানুষ ফিরে আসে সেদিন যেদিন সে এটা অনুভব করতে শুরু করে যে এ যা ছিল তা এখন আর আগের মতো নেই। আর এটাই হলো সবচেয়ে বিপজ্জনক পরিবর্তন। কারণ যখন সামনের জন দেখে যে আপনি আর ভেঙে পড়েন না, আপনি ভেসে যান না, আপনি আপনার দিনকে সামলাচ্ছেন, নিজের সম্মান ধরে রাখছেন, নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন তার ভেতরে একটি ভয় জন্মায়। ভয় এটা নয় যে আপনি তাকে ভুলে গেছেন, ভয় এটা যে এখন আপনি কাউকে ছাড়াও পূর্ণ হয়ে গেছেন। আর সত্যি বলছি, যে মানুষের অভ্যেস ছিল আপনাকে নিজের হিসেবে চালানোর, সেই মানুষের জন্য সবচেয়ে বড় আঘাত এটাই যে আপনি এখন আর তার হিসেবে চলছেন না। এটাই সেই জায়গা যেখান থেকে তার ঘুম ভাঙে, এটাই সেই জায়গা যেখান থেকে তার চিন্তা বদলে যায়, এবং এটাই সেই জায়গা যেখান থেকে তাকে আপনার অভাব বিঁধতে শুরু করে। এখন আরও একটি কথা মনে রাখুন, এই ভিডিওর মানে এটা ছিল না যে সে ফিরে আসবেই। এই ভিডিওর মানে ছিল এটা যে এখন আপনার জীবন কারো আসা যাওয়ার উপর টিকে থাকবে না, কারণ এই জয়ই সবচেয়ে বড় জয়, যখন আপনি কাউকে ছাড়াও নিজেকে সামলে নেন। আর যখন আপনি সামলে যান না, তখন সামনের জন নিজে ভাবে, আমি এটা কি হারিয়ে ফেললাম। তাই আজ থেকে শুধু একটি কথা মনে রাখুন, আপনি কাউকে টানতে যাচ্ছেন না, আপনি নিজেকে এতটাই স্থির বানাবেন যে যে চলে গিয়েছিল তার মন নিজে থেকেই ফিরে আসতে চাইবে। আর যদি এই ভিডিওটি হৃদয়ে পৌঁছে থাকে, তবে এবার একটি শেষ কাজ করুন, কমেন্টে লিখে দিন, এখন আমি আর নিজেকে হারাবো না। এই লাইনটি লেখার মানে শুধু লেখা নয়, এটি নিজের সাথে নিজের করা একটি অঙ্গীকার। তো চলুন এবার নিজেকে মজবুত করুন, শান্ত করুন, এবং নিজেকে এতটাই দামি করুন যে আপনার অভাব মানুষের অভ্যেস নয়, বরং তাদের বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়। কিন্তু শক্তি শুধু ফোন না ধরলেই আসে না, শক্তি আসে মনকে সামলে রাখার মধ্য থেকে। যদি আপনি সত্যিই এগোতে চান, তাহলে শুধু বাহির থেকে নয়, ভেতর থেকেও ছেড়ে দিতে হবে। অপেক্ষা করতে থাকবেন, সেটা দেখা যাক বা না যাক, আপনাকেই সেই জায়গায় আটকে রাখে। আপনি কাজ করছেন কিন্তু মন আধা ফোনে,
আপনি কারো সাথে কথা বলছেন কিন্তু মন অন্য কোথাও। এই অবস্থা ধীরে ধীরে আপনার শক্তি খেয়ে ফেলে। খেয়াল রাখবেন, চুপ থাকার মানে শুধু উত্তর না দেওয়া নয়, চুপ থাকার মানে মনকেও স্থির করা। যদি আপনি সবসময় ভাবতে থাকেন কবে কল আসবে, কবে মেসেজ আসবে, তো তুমি এগোচ্ছ না, তুমি শুধু আটকে আছো। আর আটকে থাকা মন সবচেয়ে বেশি ক্লান্ত হয়। এখন নিজের কাছে একটা সরাসরি প্রশ্ন করো, আমি কি সত্যিই এগোতে চাই, না শুধু চাই সে ফিরে আসুক? দুটো আলাদা জিনিস। যদি তুমি শুধু ফিরে আসার অপেক্ষা করো তাহলে অপেক্ষা করতেই থাকবে, কিন্তু যদি সত্যিই শান্তি চাও তাহলে আশা ধরে রাখা কমাতে হবে। এর মানে এই নয় যে তুমি ঘৃণা করো, এর মানে এই নয় যে তুমি কঠোর হয়ে যাও, এর মানে শুধু এটুকুই যে তুমি তোমার শক্তি ফিরে নাও। বারবার ফোন চেক করার অভ্যেস কমাও, করো না। প্রতিটা নোটিফিকেশনকে মন থেকে জড়ানো বন্ধ করো, প্রতিটা সম্ভাবনাকে আশা দিয়ে বদলানো বন্ধ করো। যখন সত্যিই ব্যস্ত থাকো তখন ফোন দেখার সময়ই থাকে না। যখন সত্যিই নিজের জীবনে মন দেন, অপেক্ষা ধীরে ধীরে কমতে থাকে, আর অপেক্ষা কমলে ভিতরটা হালকা হতে থাকে। মনে রেখো, যেদিন তুমি মন থেকে ছেড়ে দাও সেদিনই আসল শক্তি গড়ে ওঠে। বাহিরে শক্ত দেখানো সহজ, ভিতর থেকে শক্ত হওয়াই আসল কাজ। ভিতর থেকে শক্ত হওয়া মানে, আজ যদি কল নাও আসে তবু তোমার দিন খারাপ হবে না, যদি মেসেজ না আসে তবুও তোমার মিষ্টি হাসি টিকে থাকুক। সামনে যে শান্ত থাকে তুমি নিজেও শান্ত থেকো, এটাই আসল নীরবতা। লুকানো অপেক্ষা তোমাকে অস্থির করে তোলে, স্পষ্টভাবে সব কিছু ছেড়ে দিলে তুমি স্থির হয়ে যাও। আর যখন তুমি সত্যিই স্থির হয়ে যাও তখনই তোমার নীরবতার প্রভাব পড়ে, কারণ তখন তুমি অভিনয় করছো না, সত্যিই বদলে গেছো। আর মনে রেখো, মানুষ অভিনয় চিনে নিতে পারে কিন্তু সত্যিকারের স্থিরতাকে অনুভব করে। যদি এই কথা তোমার অন্তরকে স্পর্শ করে তাহলে এই ভিডিওটা শেয়ার করো, কারণ অনেকেই বাহির থেকে শক্তিশালী দেখায় কিন্তু ভেতর থেকে অপেক্ষায় ভেঙে পড়ে থাকে। হতে পারে এটা আর কাউকে সামলে নিতে পারে। এখন একটু সামনে ভাবুন, ধরুন আপনি বাইরে আর ভিতরে দুটো জায়গায় নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। এখন না দেখানো আছে না লুকানো অপেক্ষা। তবুও মানুষ আরেকটা ভুল করে বসে, আজ শক্ত হয়ে থাকা আর কাল গলে যাওয়া। আর এটাই পরের ভুল যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এখন বুঝুন পরের পয়েন্ট 6, আজ শক্ত থাকা আর কাল গলে যাওয়া। এখান থেকেই আপনার কথার মূল্য কমে যায়। একটু পরিষ্কার ছবি ভেবে দেখুন মনে। আজ ফোন এসেছে, আপনি স্ক্রিন দেখেছেন, হৃদয়টা ধক করে উঠেছে, কিন্তু ফোন ধরেননি, নিজেকে বিরত রেখেছেন, ভেবেছেন এবার আমি আমার সিদ্ধান্তে স্থির থাকব। সেই মুহূর্তে আপনার ভিতরে একটা হালকা শক্তি অনুভূত হলো, মনে হলো আপনি নিজের উপর জয় পেলেন, মনে হলো হ্যাঁ আমি এখন বদলাচ্ছি। কিন্তু পরের দিন মনটা একটু খালি লাগলো, একটু অস্থিরতা হলো, ভিতর থেকে একটা কণ্ঠ উঠল, আরে একটা মেসেজ করে দিই তো, কিছু বড় না। আর আপনি নিজেই মেসেজ পাঠিয়ে ফেললেন। এখান থেকেই সবকিছু ভারসাম্য হারিয়ে যায়। ভালো করে বুঝুন, দৃঢ়তা কোনো একদিনের সিদ্ধান্ত না, দৃঢ়তা আসে ধারাবাহিকভাবে একরকম থাকা থেকে। যদি আজ আপনি চুপ থাকেন আর কাল নিজে এগিয়ে যান, তাহলে সামনে থাকা লোকটা কি ভাববে? ওর ধারণা হবে আপনার সিদ্ধান্ত স্থায়ী না। আপনি কিছুক্ষণ পর মানুষ বদলে যায়। আপনি যদি থেমে থাকেন, সেটা যদি শুধুই আবেগের হয়, স্থির না হয়, আর কেউ দেখলো আপনি নিজের কথায় স্থির থাকতে পারছেন না, তাহলে সে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। বুঝুন, দূরত্ব দেখানো থেকে বেশি জরুরি হলো দূরত্ব বজায় রাখা। আজ আপনি নিজেকে থামিয়ে রাখলেন, এটা খুব ভালো কথা, কিন্তু কাল যদি আপনি আবার নরম হয়ে যান তাহলে আজকের আপনার সিদ্ধান্তের কোনো মানে থাকবে না। এটাকেই বলে অস্থিরতা। আর অস্থিরতার ওপর বিশ্বাস তৈরি হয় না, না সামনের মানুষের মনে, না নিজের মনে। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার সিদ্ধান্তে বিশ্বাস করতে পারি? যদি প্রতি দুদিন অন্তর আপনি বদলে যান, তাহলে আপনি নিজেও নিজের ওপর বিশ্বাস রাখতে পারবেন না। মনে রাখবেন, সামনে যে লোকটা আপনাকে গুরুত্ব দেয় তখনই যখন আপনি একরকম থাকেন। যদি আপনি ঠিক করে ফেলেন যে এখন একটু দূরত্ব রাখতে হবে, তাহলে সেটা মেনে চলুন। অনুভূতি আসবে, মন দোলা দেবে, ভিতর থেকে একটা কণ্ঠ আসবে, একবার কথা বলে ফেলি তো। কিন্তু প্রতিবার সেই কণ্ঠের পেছনে গেলে আপনি ভেতর থেকে দুর্বল হয়ে পড়বেন। আপনাকে পাথর হতে হবে না, আপনাকে স্থির হতে হবে। স্থির মানুষ হলো সেই যে অনুভূতিগুলো অনুভব করে, কিন্তু প্রতিটা অনুভূতির সঙ্গে ভেসে যায় না। যখন আপনি আজ শক্ত থাকেন এবং কালও একই রকম থাকেন, তখন সামনেওয়ালা প্রথমবার বুঝতে পারে যে এবার কথা আলাদা। এখন সে মনে হচ্ছে এটা কোনো আবেগপ্রবণ প্রতিক্রিয়া না, এটা সত্যিই বদলে যাওয়া আচরণ। কিন্তু যদি তুমি বারবার বদলো, তাহলে সে বিশ্বাস করবে তুমি বেশি দিন টেকবে না। আর যেখানে এই বিশ্বাস গড়ে ওঠে, ওর চেষ্টা কমে যায়। সে বুঝে যায় একটু ধৈর্য ধরো, ও নিজেই এসে যাবে। এই জায়গা তোমার মূল্য কমে যায়। খেয়াল রাখো, মূল্য শব্দ দিয়ে হয় না, মূল্য ধারাবাহিকতায় হয়।
আজ কি না করলে কালও করো না। আজ যদি না লেখো কালও লিখো না। যতক্ষণ তোমার মন সত্যি শান্ত না হয় ততক্ষণ তোমার পদক্ষেপ স্থির রাখো। এটা কোনো খেলা না, এটা কাউকে হারানোর চেষ্টা নয়, এটা নিজেকে সামলানোর প্রক্রিয়া। তোমার কাউকে পরাজিত করতে হবে না, তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে। আর যেই মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ পায় তাকে কেউ সহজে অবহেলা করতে পারে না। এখন আরেকটা গভীর ব্যাপার বোঝো, অস্থিরতা শুধু সামনে থাকা মানুষকে বার্তা দেয় না, এটা তোমার ভেতরেও ফাটল তোলে। প্রতিবার যখন তুমি নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে যাও তোমার আত্মবিশ্বাস একটু কমে যায়। তুমি নিজেই প্রমাণ করো যে চাপের মুখে তুমি ভেঙে পড়ো। কিন্তু যখন তুমি ধারাবাহিকভাবে দৃঢ় থাকো তখন ভেতরে একটা নতুন বিশ্বাস জন্মায়। আমি নিজেই নিজের উপর ভরসা করতে পারি। আর এটাই তোমার আসল শক্তি। মানুষ শব্দে ভয় পায় না, মানুষ স্থিতিশীলতায় প্রভাবিত হয়। আজ শক্ত হওয়া আর আগামীকাল গলে যাওয়া তোমার সমস্ত পরিশ্রমকে নষ্ট করে দেয়। তাই নিজের কাছে একদম স্পষ্ট করে বলো, আমি অনুভূতিগুলো অনুভব করব কিন্তু সিদ্ধান্ত বদলাবো না। শান্ত, স্থির, একই রকম, এইটাই শক্তি। এখন একটু এগিয়ে ভাবো, যদি তুমি সত্যিই স্থিতিশীল থাকো, যদি নিজেকে বদলো না, তাহলে পরের প্রশ্ন আসে, শুধু কল আসা কি কারো বদলের প্রমাণ? কারণ অনেকেই শুধু কল দেখে ভাবেন যে সামনে ওটা ফিরে এসে গেল, এবং এখান থেকেই শুরু হয় শেষ আর সবচেয়ে বড় ভুলটা। এখন বুঝুন পরের পয়েন্ট 7, শুধু কলটা ভালোবাসা মনে করা, এটাই সবচেয়ে বড় ভুল বুঝাবুঝি। ফোন বেজে ওঠে, স্ক্রিনে নাম ঝলমল করে, মনটা একটু হালকা হয়ে হাসে, ভিতরে একটা ধীরে ধীরে আওয়াজ ওঠে, দেখুন এখনও মনে আছে, এখনও পার্থক্য পড়ে। আর এইখানে সবচেয়ে বেশি সাবধানতার দরকার হয়। থেমে চিন্তা করুন, শুধু কল আসাই কি সত্যিই বদলে যাওয়ার প্রমাণ? কল করা সহজ, একটা বাটন চাপতে হয়, কিছু কথা বলতে হয়, 2-4টে মিষ্টি কথা বলতে হয়। কিন্তু ভালোবাসা শুধু কণ্ঠস্বর নয়, ভালোবাসা কি হয় এখানে? সম্মান, স্পষ্টতা, সমান আচরণ। যদি এই 3টে না থাকে তাহলে শুধু ফোন ঘন ঘন বাজাটা ভালোবাসা নয়। একটু ফিরে তাকান, আগেও তো কল আসতো, আগেও তো কথা হতো, আগেও তো মাঝে মাঝে মিষ্টি কথাও শোনা যেত। তবুও মাঝখানে কি কারণে দূরত্ব বেড়ে গেল? তবুও হৃদয় ভারী হয়ে গেল কেন? তবুও বিশ্বাস ভেঙে গেল কেন? কারণ শুধু যোগাযোগ ছিল, স্থিরতা ছিল না। বুঝতে হবে, কেউ আপনাকে ফোন করতেও পারে কারণ সেটা তার অভ্যেস, কারণ সে একা অনুভব করছে, কারণ সে দেখতে চায় আপনি এখনও সেখানে আছেন কিনা। কিন্তু এই কারণগুলোকে ভালোবাসা ভাববেন না। ভালোবাসায় তো এমন কিছু হয় না। ভালোবাসায় আপনার অনুভূতিকে হালকা করে দেখা হয় না। ভালোবাসায় কথা অর্ধেক ছেড়ে দেওয়া হয় না। ভালোবাসায় আজ কিছু আর কাল কিছু হয় না। যদি কল আসে কিন্তু আচরণ আগের মতোই থাকে তাহলে সাবধান হন। যদি কথা হয় কিন্তু দায়িত্ববোধ না থাকে তাহলে থেমে যান। যদি কথা মিষ্টি হয় কিন্তু অভ্যেসে কোনো পরিবর্তন না থাকে, বুঝবেন এখনও কিছু বদলায়নি। অনেক সময় এমন হয়, সামনেওয়ালা বারবার কল করে কারণ ওর আপনার অভ্যেস হয়েছে। অভ্যেস আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। অভ্যেসে মানুষ নিজের সুবিধা দেখে,